নমস্কার, আমি অভিষেক মৈত্র। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের এই মুহূর্তে চলছে WBCHSC বোর্ডের ক্লাস 12-এর সপ্তম অধ্যায়, অর্থাৎ কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। তার সাথে সাথে আমাদের উচ্চ মাধ্যমিক 2022 সামনে কিন্তু এগিয়ে আসছে। আমি জানি তোমরা প্রত্যেকেই পরীক্ষার জন্য জোর কদমে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছো। তো অলরেডি আমরা সপ্তম অধ্যায়ে এসে পৌঁছেছি। সপ্তম অধ্যায় থেকে তোমাদের এখন পর্যন্ত যে কটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা টপিক মাথায় রাখবে, প্রত্যেকটা টপিক কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ কিন্তু সাজেশন কোনটা এইভাবে ভাববে না, কারণ তোমরা জানো গত 2 বছর কিন্তু এডুকেশন পরীক্ষা হয়নি। সেই দিক থেকে আমাদের এবছর 2022 সালে আমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, আমাদের কিন্তু সামান্য একটু বেশি পড়তে হবে। সুতরাং আমি যেভাবে তোমাদেরকে গাইড করছি, যে টপিকগুলোর উপর বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করছি, সেগুলোকেই তোমরা সাজেশন ভেবে নিতে পারো। সাজেশন তো আমি লাস্টে দেব বলেছি, যদিও অবশ্যই দেব, কিন্তু আপাতত আমরা কিন্তু গোটা বইটাকেই ভালো মতো একটু ঝালিয়ে নেব। বুঝতে পেরেছ? তো এখন পর্যন্ত সপ্তম অধ্যায়ে যে কটা টপিকের ক্লাস হয়েছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। পাশাপাশি আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব, যে দুটো টপিক তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে অলরেডি আমি লিখে দিয়েছি, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সম্পর্ক, এটা একটা টপিক, এবং দিয়ে লিখিয়েছি যে ভারতে কারিগরি শিক্ষার সমস্যাবলী। আজকে দুটো টপিক নিয়ে আলোচনা করব। সুতরাং ক্লাস কিন্তু কেউ মিস করবে না, কেউ কোনো ভিডিও স্কিপ করবে না। ভিডিও করতে করতে বন্ধু বান্ধবীর সাথে, মানে ভিডিও দেখতে দেখতে কোনো বন্ধু বান্ধবীর সাথে গল্পে যাবে না। কিন্তু এই দুটো পার্ট কিন্তু খুব ভাইটাল এবং খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এই দুটো পার্ট ভালো মতো বুঝে নিতে পারো, এখান থেকেই কিন্তু তোমরা 2 বা 3টে প্রশ্ন কভার করে নিতে পারবে। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করছি। তবে কি বলেছি, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টস করে জানাবে তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো, তোমরা প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো কিনা, এবং তোমাদের যদি আরও কিছু ডিমান্ড থাকে, আরও কিছু নিড থাকে যে এই টপিকের উপর আলোচনা করলে ভালো হবে, অবশ্যই তোমরা সেটা তোমাদের কমেন্টস বক্সে আমাকে জানিয়ে রাখবে। আমি চেষ্টা করব তোমাদের সেই নিড বা তোমাদের সেই ডিমান্ডটাকে পূরণ করার। ওকে, তো দেখো আজকে আমি প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সম্পর্ক। তারপরে আমি সমস্যাগুলোতে আসব। তো তোমাদের আগের দিনের ক্লাসে আমি যখন বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষাটা আলোচনা করা শুরু করেছিলাম, তখন কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষাটা কি। তাই তো আমরা জানি বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভরটাকেই বলা হয় কারিগরি শিক্ষা। তাই তো বিজ্ঞান নির্ভর বা প্রযুক্তি নির্ভর শিক্ষাটাই হচ্ছে কারিগরি শিক্ষা। আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েও বোঝাচ্ছিলাম, সবই তো বৃত্তিমুখী শিক্ষা, সবই তো অর্থ উপার্জনের জন্যই কাজ করছি। কিন্তু অর্থ উপার্জনের জন্য কাজ করার পাশাপাশি যিনি রিক্সা চালাচ্ছেন সেটা, আর যিনি একটা কলকারখানায় কাজ করছেন সেটা, এই দুটোর মধ্যে কোনটা বৃত্তিমুখী শিক্ষা? তাই তো আমি এইভাবে বলেছিলাম। তো যাই হোক, এখন বর্তমানে কিন্তু এই যে টেলারিং কাজ বা ভোকেশনাল যে কাজ, মানে শিক্ষাগুলো, এগুলোকে কিন্তু বৃত্তিমুখী শিক্ষার মধ্যেই পড়ছে। আমরা অনেক সময় ভুল করে দিই, মানে বড় বড় ইন্টারভিউ দিতে গিয়ে অনেক সময় জিজ্ঞেস করে, আচ্ছা টেলারিংটাকে বৃত্তিমুখী না কারিগরি শিক্ষা? তোমাদের অনেকের হয়তো মনে প্রশ্ন হতে পারে, স্যার আপনি তো আগের দিন ক্লাসে বলেছিলেন যন্ত্রপাতির ব্যবহার মানেই কারিগরি শিক্ষা। তো টেলারিং অর্থাৎ আমি কাপড় সেলাই করছি, প্যান্ট সেলাই করছি, জামা সেলাই করছি, সেখানে তো একটা যন্ত্রের ব্যবহার হচ্ছে, তাহলে এটা কেন কারিগরি শিক্ষার মধ্যে হবে না? কেন এটা বৃত্তিমুখী শিক্ষা? তাই তো আমি তোমরা যে কারিগরি শিক্ষার সংজ্ঞাটা দিয়েছিলাম সেইটা যদি কেউ ভালো মতো দেখো, আগের দিনের ক্লাসে যে নোটসটা তোমাদেরকে দিয়েছিলাম সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে বিজ্ঞান নির্ভর বড় বড় কলকারখানাতে, কৃষিজ যন্ত্রপাতিতে যে ব্যবহার করার জন্য যে শিক্ষা আমরা অর্জন করি সেটাই কারিগরি শিক্ষা। তাই তো বড় বড় যন্ত্রপাতি। তাই বুঝতে পেরেছো? তাহলে আমি বলে দিয়েছিলাম, আগের দিন ক্লাসে আলোচনা করে দিয়েছি বৃত্তিমুখী শিক্ষা ও কারিগরি শিক্ষা কি। যারা ক্লাসটা দেখোনি তারা অবশ্যই আগের দিনের ক্লাসটা আগে দেখে নেবে, তারপরে আজকের ক্লাসটা করবে, তাহলে তোমাদের সম্পর্কটা বুঝতে সুবিধে হবে। ওকে, আর যারা নোটসের জন্য ভাবছো তো তাদেরকে তো এর আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, যারা আজকে নতুন ক্লাস করছো জানো না হয়তো কি করে তোমরা নোটস পাবে, আমি বলে দিই তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য নিচে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8509456622, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। লিখে পাঠাও তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং অ্যাড্রেস, কোন জেলা থেকে বলছো, তাহলেই তোমাদের ভেরিফিকেশন করার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেওয়া হবে, এবং যুক্ত হয়ে যাওয়ার পরই
তোমরা দুদিন, সপ্তাহে দুদিন ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন, যাবতীয় নোটস, বিগত সালের প্রশ্নপত্রগুলোর সমাধান, টেস্ট পেপার সলভ, নমুনা প্রশ্নপত্র সলভ, সমস্ত কিছুই আমি তোমাদেরকে করিয়ে দিই। ওকে, সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের পিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, তো এখনও যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য। এবং কেউ যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে। ওকে, তো দেখো আমি একই রকমভাবে প্রথমে যেভাবে আমি নোটসের মধ্যে একটু ভূমিকা উল্লেখ করে দিয়েছি, তোমরা ঠিক সেইভাবেই একটু সামান্য ভূমিকা উল্লেখ করবে, বা নিজেরাও আমারটাও যদি না লিখে মনে করো নিজেরা নিজেদের মতো লিখবে। অবশ্যই আমি বারবার করে বলি নিজেরা লিখবে, কিন্তু লিখে একবার আমাকে চেক করিয়ে দিবে যাতে তোমাদের ঠিক হয়েছে না ভুল হয়েছে আমি তোমাদেরকে বলতে পারবো। ওকে, তো দেখো আমি ডাইরেক্ট পয়েন্টসে ঢুকে যাচ্ছি, কোন কোন পয়েন্টসগুলো দেবো। ও তার আগে একটা কথা, স্যার মার্কসটা কি থাকবে, তাই তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু মার্কস কি থাকবে। আমি দেখবে তোমাদের বইগুলোতে এই বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সম্পর্কটা কিন্তু খুব বেশি ডিটেলসে ভালো করে হয়তো দেওয়া নাও থাকতে পারে, অনেক রাইটারের বই আছে। তো আমাদের পরীক্ষাতে কিন্তু এই দুটো পার্টকে যদি একসাথে দেয় তাহলে কি দিতে পারে, তাহলে মার্কসটা কিন্তু 4+4 থাকতে পারে। মানে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সম্পর্কের জন্য 4 মার্কস, ভারতে কারিগরি শিক্ষার সমস্যার জন্য 4 মার্কস, টোটাল 8 মার্কস এইভাবে থাকতে পারে। অথবা দেখা গেছে 2017 সালে, আমি বলে দিচ্ছি এইটুকু পার্ট 2017 সালে এসেছিল, আমি লিখেও দিলাম এখানে, 2017 সালে এইটুকু পার্টের জন্যই কিন্তু 8 মার্কস এসেছিল, 8 মার্কস। বুঝতে পেরেছো? এইটুকু বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সম্পর্কটাতেই ডাইরেক্ট 8 মার্কস দিয়েছিল। 2017 সালের পরীক্ষার প্রশ্নটা যদি কেউ তোমরা দেখো বা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। তার মানে আমাদের এখান থেকে কিন্তু একটা বিষয় খুব ক্লিয়ার, আমাদের এটাকে 4 মার্কস করে করলে হবে না, আমাদেরকে এটাকে অ্যাটলিস্ট এইটাকে 8 মার্কসের জন্য রেডি করতে হবে। ভালো করে বুঝবে, উচ্চ মাধ্যমিক 2022-এর জন্য আমাদের এই বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সম্পর্কটাকে 8 মার্কসের জন্য রেডি করতে হবে। তাহলে 8 মার্কসের জন্য রেডি করলে অবশ্যই আমাকে 8টা বা 9টা পয়েন্ট তো দিতেই হবে, মাস্ট, তাই তো দিতে হবে। তারপরে আমরা কারিগরি শিক্ষার সমস্যা, সেটা 4 মার্কসের জন্য 5 মার্কসের জন্য যেভাবে রেডি করো কোনো সমস্যা নেই। সমস্যা কাউকে নোটস বলতেও হয় না, লিখাতেও হয় না, এমনিই পেরে যাবে সবাই প্রত্যেকে। তো আমি আসবো সমস্যা নিয়ে, তার আগে সম্পর্কতে ঢুকে যাই। তো দেখো প্রথম পয়েন্টটাই দিয়েছি লক্ষ্য, নাম্বার 1 কি পয়েন্ট বলেছি, লক্ষ্য। আমি প্রথমে কিন্তু এই সম্পর্ক নিয়ে আলোচনা করছি, মাথায় রাখবে আমি সম্পর্ক নিয়ে আলোচনা করছি এখন। তাহলে ফার্স্ট পয়েন্ট বললাম লক্ষ্য। লক্ষ্য বিষয়টা কি, এই যে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা, উভয় শিক্ষা, দুটো শিক্ষা তো এখানে, বৃত্তিমুখী আর কারিগরি, তাহলে উভয় শিক্ষার লক্ষ্যই হচ্ছে কোনো একটি ব্যক্তিকে পারদর্শী করে তোলা। কিসে পারদর্শী করে তোলা, ফাইট করতে না, বৃত্তিমুখী অর্থাৎ অর্থ উপার্জন করতে পারদর্শী করে তোলা। বুঝতে পেরেছো? মানে বৃত্তিমুখী শিক্ষার মধ্য দিয়েও একটা ব্যক্তি অর্থ উপার্জন করতে পারে, আবার কারিগরি শিক্ষার মধ্য দিয়েও একটা ব্যক্তি অর্থ উপার্জন করতে পারে। মানে উভয় শিক্ষার লক্ষ্যই হচ্ছে কিন্তু অর্থ উপার্জনে পারদর্শী করে তোলা। বৃত্তিমুখী শিক্ষা আমরা যে কোনো কাজ করি না কেন সেটাই তো বৃত্তিমুখী শিক্ষা। তাহলে যেখান থেকে অর্থ উপার্জন করতে পারি, তাহলে অর্থ উপার্জনের জন্য যে কাজগুলো করছি বা যে একটা ভালো কাজ করছি, অর্থ উপার্জন করছি, তাহলে বৃত্তি নির্বাহের জন্য, আচ্ছা পারিবারিক বৃত্তি এগুলো আমরা জানি প্রত্যেকে, আগে মানে আদিমকালে হতো, মানে প্রথম যে পরিবারটাকে চালানোর জন্য পরিবারের ভরণ পোষণ, তারপর খাদ্যাভ্যাস, পোশাক আশাক এইটুকু কন্ট্রোল করার জন্য যে অর্থ উপার্জন করতাম সেটাকেই পারিবারিক বৃত্তি বলতাম, তাই তো? এগুলো আমরা নোটসে আমি দিয়ে দিয়েছি, তোমরা পড়তে পারবে। তাহলে লক্ষ্যটা কি, লক্ষ্যের অর্থাৎ আমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাকে অর্থ উপার্জন করতে হবে। তাহলে অর্থ উপার্জন করার জন্য কিন্তু এই দুটো শিক্ষাই সাহায্য করছে। আমরা অন্যভাবে কি বলতে পারি, এই সম্পর্কটা কিন্তু সাদৃশ্য আকারেও আসতে পারে। সাদৃশ্য, বৈসাদৃশ্য মানে পার্থক্য, আর সাদৃশ্য মানে কি কি মেল খুঁজে পাওয়া যায়। বুঝতে পেরেছো? তার মানে বৃত্তিমুখী আর কারিগরি শিক্ষা উভয় শিক্ষার লক্ষ্যই হচ্ছে ব্যক্তিকে অর্থ উপার্জনে পারদর্শী করে তোলা।
ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো প্রত্যেকে পয়েন্টটা? বেশি না, মানে অল্প 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 করে লিখবো, বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, টাইম পাবা না পরীক্ষাতে লেখার। বুঝতে পেরেছো? হাতে স্পিড বাড়াতে হবে, মাথায় রাখতে হবে আমাদের টাইম ম্যানেজ কিন্তু অবশ্যই করতে হবে। তোমাকে হাতে স্পিড বাড়িয়ে লিখতে হবে, ভালো করে লিখতে হবে। তুমি যদি লিখে চলে আসতে পারো 80 মার্কসের যদি আনসার দিয়ে চলে আসতে পারো, 72 থেকে 75 চোখ বন্ধ করে পারবা যদি কারেক্ট আনসার দিয়ে চলে আসতে পারো। 72 থেকে 75 তুমি 80-র মধ্যে রিটেনে 20-তে 20 তো প্রজেক্টে পেয়েই যাবা, কোনো সমস্যা নেই, স্কুল থেকে দিয়ে দিবে, ভালোবেসে সোনা মোনা করে দিয়ে দিবে 20-তে 20 প্রজেক্ট। কিন্তু তোমাকে 80-র মধ্যে তুলতে হবে মার্কস। 80-র মধ্যে কেউ যদি 80-তে 80 নাম্বারই কারেক্ট আনসার করে আসতে পারো, 72 থেকে 75 কেউ আটকাতে পারছে না, তোমরা পাবাই, গ্যারেন্টি দিয়ে বলছি পাবা। বুঝতে পেরেছো? সেইভাবে রেডি হতে হবে। তাহলে কি বললাম? তাহলে লক্ষ্যটাতে বললাম বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার লক্ষ্য কি? ব্যক্তিগত অর্থ উপার্জনে সাহায্য করে তোলা, ব্যাস। তারপরে নেক্সট দেখো বলেছি সাধারণ পাঠ্যক্রমহীন। সাধারণ পাঠ্যক্রমহীন, সাধারণ পাঠ্যক্রমহীন। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু বলে রাখি, তোমাদের যে নোটসটা দিয়েছি পয়েন্টগুলো একটু হয়তো এদিক ওদিক হতে পারে, যেটা হয়তো 1 নম্বরে পয়েন্ট আছে সেটাই হয়তো তোমার নোটসের 4 নম্বর বা 5 নম্বরে পয়েন্টস থাকতে পারে। এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবে না, নোটসটা দেখে নিবে কোন পয়েন্টটা কত নম্বরে আছে, সে যেখানেই থাকুক কোনো সমস্যা নেই, আমরা পয়েন্টসগুলো ভালো করে বুঝে নিই। ওকে, সাধারণ পাঠ্যক্রমহীন এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে সাধারণ মানে আমরা যে গতানুগতিক শিক্ষার মতো যেমন পাঠ্যক্রম পড়ি, যে পাঠ্যক্রম পড়ে আমরা পাস করি, রেজাল্ট করি, সেই রকম কোনো পাঠ্যক্রম কিন্তু এই বৃত্তিমুখী বা কারিগরি শিক্ষার ক্ষেত্রে নেই। কি বললাম? গতানুগতিক অর্থাৎ সাধারণ শিক্ষার ক্ষেত্রে যে পাঠ্যক্রমগুলো আমরা ফলো করি, যে পাঠ্যক্রম পড়ে আমরা পরীক্ষায় পাস করি, ভালো রেজাল্ট করি, এখানে কিন্তু সেই রকম কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম নেই। মাথায় ঢুকেছে? নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম নেই, সাধারণ পাঠ্যক্রমহীন বলছে, ওই জন্য পাঠ্যক্রমহীন মানে নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম নেই। তবে এক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, তবে আমি ওই জন্য বলে দিলাম তবে এক্ষেত্রে মানে বেসিকটাকে ক্লিয়ার করার জন্য, কি বললাম, বেসিক ক্লিয়ারেন্সের জন্য আমাকে কিছু বইপত্র, পুঁথিগত বইপত্র কিন্তু একটু ফলো করতে হয়। বুঝতে পেরেছো? পুঁথিগত বইপত্রগুলো ফলো করতে হয়। এখন বই প্রচুর রয়েছে কারিগরি শিক্ষা বা ব্যক্তিগত শিক্ষার, তুমি যে লাইনটাতে যাবে, যে বিষয়টা নিয়ে পড়াশোনা করবে, তার বেসিক ক্লিয়ারের জন্য তো তোমাকে কিছু তত্ত্বগত দিক পড়তে হবে। তো সেটার জন্য আমরা কিছু বেসিক ক্লিয়ারেন্সের জন্য বা বেসটাকে ক্লিয়ার করার জন্য আমরা কিছু পুঁথিগত বই পড়ে থাকি। তবে নির্দিষ্ট কোনো কিন্তু ওরকম পাঠ্যক্রম নেই বৃত্তিগত বা কারিগরি শিক্ষার ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? নেক্সট পয়েন্ট দেখো, খুব তাড়াতাড়ি আমরা শেষ করব, কেন দুটো প্রশ্ন আলোচনা করব তোমাদেরকে বলেছি। নেক্সট বলেছি দেখো কর্মকেন্দ্রিক শিক্ষা। কর্মকেন্দ্রিক শিক্ষা দেখবে প্রত্যেকে তোমরা পয়েন্টসগুলোও কিন্তু লিখে নিবে, কর্মকেন্দ্রিক শিক্ষা। তাহলে কর্মকেন্দ্রিক শিক্ষা বিষয়টা কি? এটা সন্ধি হয়ে আছে, কর্মকেন্দ্রিক মানে কর্মকে কেন্দ্র করে যে শিক্ষা পরিচালিত হয়, তাই তো? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষাটা কর্মকে কেন্দ্র করে পরিচালিত হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। কর্মকে কেন্দ্র করে পরিচালিত হয় মানে কোনো একটা কর্ম মানে কি? কাজ। তাহলে সেই কাজকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। বৃত্তিমুখী শিক্ষাও কাজকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে, আর এদিকে কারিগরি শিক্ষাও কাজকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। তার জন্যই এক নাম বা একে বলা হচ্ছে কর্মকেন্দ্রিক শিক্ষা। এই দুটোর মধ্যে সম্পর্ক কিন্তু এটা, কর্মকেন্দ্রিক শিক্ষা দুটোই কাজকে কেন্দ্র করে পরিচালিত হয়, বা দুটোর সাদৃশ্য কি? কর্মকেন্দ্রিক, অর্থাৎ কর্মকে কেন্দ্র করে পরিচালিত। তুমি একটা কাজ করছো, যেমন ধরো কলকারখানায় কাজ করছো বা কোনো একটা কোম্পানিতে কাজ করছো। আমি যদি কলকারখানা দিয়ে উদাহরণটা দিই, তাহলে তুমি কলকারখানায় কাজটা করছো, সেই কাজকে নির্ভর করেই তো তোমার শিক্ষাটা পরিচালিত হচ্ছে। বুঝতে পেরেছো? তুমি আইটিআই কলেজে ভর্তি হয়েছো ধরো, তাহলে আইটিআই কলেজে ভর্তি হয়ে তুমি ধরো ঝালাই হয়তো এখন বর্তমানে ঝালাইটাও খুব উঠেছে, রেল যারা কারিগরি শিক্ষার ক্ষেত্রে ঝালাই ডিপার্টমেন্ট, ঝালাইয়ের ইংরেজিটা কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো ঝালাই ডিপার্টমেন্ট, ঝালাই কাজটা করার জন্য ওই ডিপার্টমেন্টটাকে যারা পড়াশোনা করবে তাদের কিন্তু রেলের ক্ষেত্রে অনেক কাজের সুযোগ সুবিধা থাকে। রেল মানে রেল সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ওরা কিন্তু চান্স আগে পায়, কেন রেলের নিচু পোস্টগুলোতে এই ধরনের কাজগুলো প্রচুর থাকে, ঝালাই টালাইয়ের কাজগুলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা চান্স থাকে। তাহলে ভাবো তো ওই ব্যক্তিটা বা সেই শিক্ষার্থীটা যখন ঝালাই
ডিপার্টমেন্টটাতে ভর্তি হলো তখন কিন্তু তাকে কাজের মধ্য দিয়ে শিক্ষাটা দিতে হবে। কি করে তুমি ঝালাইটা করবে, কতক্ষণ করবে, ঝালাইটা করার জন্য কোন কোন জিনিস তুমি ব্যবহার করবে, তোমার বডি প্রোটেকশনের জন্য কি কি জিনিস ব্যবহার করবে, সমস্ত কিছু শিক্ষা দেওয়া হয়, তাই তো? তার মানে তুমি কাজ করাতে করাতে তোমাকে শিক্ষাটা দেওয়া হচ্ছে, কর্মকেন্দ্রিক শিক্ষা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? কর্মকেন্দ্রিক শিক্ষা বিষয়টা কি? বৃত্তিমুখী কারিগরি শিক্ষার ক্ষেত্রে একই বিষয়, দুটোই কর্মকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো, বলছে প্রয়োগযোগ্যতা। প্রয়োগযোগ্যতা খুব ভালো একটা পয়েন্ট। প্রয়োগযোগ্যতা মানে এর বাস্তবে অ্যাপ্লিকেশনটা। দেখবে আমরা পুঁথিগত শিক্ষা অর্জন করে কিন্তু সেটা বাস্তবে প্রয়োগ খুব একটা করি না, তাই না? আমরা অষ্টাঙ্গিক মার্গ পড়েছি, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, নানা রকম পড়ে নিয়েছি, কিন্তু বাস্তবে আমরা কজন প্রয়োগ করি? চুরি করবে না। উরি বাবা, এখানে যদি তোমার সামনে এখনই একটা 5 লাখ টাকার বান্ডিল রেখে দেওয়া হয়, চুরি করবে না মানে এদিক ওদিক তাকে টুক করে পকেটে ভরে নিবে, তাই তো? কি চুরি করবে না, ধর ভার্মে যাক, চুরি করবে না, এরকম একটা ব্যাপার। অত সৎ যুধিষ্ঠির আমরা কেউ নই, তাই তো? অত যুধিষ্ঠির আমরা কেউই নই। তার মানে কি, আমরা ওগুলো পড়েছি পুঁথিগত, কিন্তু বাস্তবে খুব একটা প্রয়োগ করি না। কিন্তু বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে কিন্তু এর প্রয়োগযোগ্যতাটা অধিক। আমরা যা অর্জন করি সেটা বাস্তবে প্রয়োগ করি। আমি এক্ষুনি একটা এক্সাম্পল দিলাম না, যে কোনো একটা শিক্ষার্থী আইটিআই গিয়ে ঝালাইয়ে ভর্তি হয়েছে, ঝালাই ডিপার্টমেন্টটাতে ভর্তি হয়েছে, তাহলে সে কি শুধু এখান থেকে ঝালাই কী করে করতে হয় জ্ঞান অর্জন করে চলে আসলো? এ কি বাস্তবে প্রয়োগ করবে না? অবশ্যই করবে, কারণ সে বাস্তবে প্রয়োগ না করলে তার এই শিক্ষাটা কিন্তু বৃথা। মাথায় ঢুকেছে? সে যদি বাস্তবে প্রয়োগ না করে, সে যেটা শিখলো সেটা যদি বাস্তবে প্রয়োগ না করে, তাহলে কিন্তু তার এই শিক্ষাটা কিন্তু, এই বৃত্তি বা কারিগরি শিক্ষাটা কিন্তু তার বৃথা হয়ে যাবে। কাজেই তো লাগলো না, কি শিখেই বা কী করলো? বুঝতে পেরেছ? কারণ এটা তো নয় যে পরীক্ষা পড়ে নিলাম, লিখে দিয়ে চলে আসলাম, পরীক্ষাতে 95 মার্কস পেয়ে গেলাম, মার্কশিটটা নিয়ে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ালাম, এরকম তো নয়। তাহলে এখানে কি করছে? এখানে কিন্তু আমি প্রয়োগ করতে পারছি, অর্থাৎ আমি যে জ্ঞানটা অর্জন করছি সেই অর্জিত জ্ঞানটা বাস্তবে প্রয়োগ করছি। কোন জ্ঞান অর্জন? কারিগরি ও বৃত্তিমুখী শিক্ষা থেকে যে জ্ঞানটা অর্জন করছি সেই অর্জিত জ্ঞানটা, অর্থাৎ অর্জন করা জ্ঞানটা আমি বাস্তবে প্রয়োগ করছি। তার জন্যই একে আমরা বলছি প্রয়োগযোগ্যতা। ঠিক আছে, পয়েন্টসটা কি দিয়েছি? প্রয়োগযোগ্যতা, অর্থাৎ অ্যাপ্লিকেশন, প্রয়োগ করছি আমরা বাস্তবে, সমাজে প্রয়োগ করছি, তাই তো? তাহলে এইভাবে কিন্তু বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে একটা সম্পর্ক স্থাপন হচ্ছে, সুসম্পর্ক স্থাপন রয়েছে, অর্থাৎ সাদৃশ্যতা লক্ষ্য করা যাচ্ছে, মেল খুঁজে পাওয়া যাচ্ছে। নেক্সট পয়েন্ট দেখো কি বলেছি প্রয়োগযোগ্যতাটার পর, স্বনির্ভরতা অর্জন। নাম্বার 5 কি বললাম? স্বনির্ভরতা অর্জন। তাহলে স্বনির্ভরতা অর্জন বিষয়টা কি? স্বনির্ভর, দেখো এখানে দুটো শব্দ আছে, স্ব আর নির্ভর, তাই তো? স্ব মানে কি? আমি নিজের উপর নির্ভরশীল। মাথায় রাখবে, একমাত্র বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্য দিয়েই কিন্তু তুমি নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট হতে পারছো। তোমাকে কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না। তুমি নিজে যে শিক্ষা অর্জন করছো সেটা বাস্তবে প্রয়োগ করে অর্থ উপার্জন করতে পারছো। তোমাকে মনে হচ্ছে না আমি কবে ও আমাকে দেবে, কবে আমি পাবো, কবে বাবা আমাকে এটা কিনে দেবে, কবে আমি পাবো, এরকম তোমার চিন্তাধারা থাকছে না। তার মানে কি মনে হচ্ছে? এই স্বনির্ভরতা অর্জন, অর্থাৎ তুমি এই শিক্ষায় পারদর্শী হয়ে, এই বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে তুমি নিজের উপর নিজে নির্ভরশীল হতে পারছো। তোমাকে পেট চালানোর জন্য কাজ খুঁজে বেড়াতে হচ্ছে না। প্রচুর কাজ এই বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষায় কেউ যদি পারদর্শী হতে পারো, দক্ষতা অর্জন করতে পারো, তাহলে কাজের কিন্তু শেষ নেই। তুমি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে কাজ পেয়ে যাবে। কারণ আমরা বর্তমান কিসের উপর ডিপেন্ডেন্ট? বর্তমান কিন্তু তোমার মার্কসের উপর ডিপেন্ডেন্ট নয়, বর্তমান তোমার কাজের উপর ডিপেন্ডেন্ট, বর্তমান তোমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ডেন্ট, বর্তমান তোমার দক্ষতার উপর ডিপেন্ডেন্ট। বর্তমান কিন্তু কখনোই তুমি 99% মার্কস পেয়েছো না 95% মার্কস পেয়েছো সেটার উপর ডিপেন্ডেন্ট নয়। বুঝতে পেরেছো? আমি আমার ক্ষেত্রে যদি বাস্তব একটা এক্সাম্পল দিই তোমাদের, আমি কোনো একটা সংস্থাতে ইন্টারভিউ দিতে গেছিলাম, সরকারি সংস্থাতেও দিয়েছি ইন্টারভিউ,
বেসরকারি সংস্থাতেও ইন্টারভিউ দিয়েছি। জাস্ট একটা কথার কথা বলছি, তোমরা প্রত্যেকে শুনবে একটু মন দিয়ে, যেহেতু এই বিষয়টা আসলো তার জন্য আমি এক্সাম্পলটা দিচ্ছি, তোমরা ফিল করতে পারবে। তো আমি প্রথমে সরকারি সংস্থার ক্ষেত্রেই বলি, আমরা অনেক সময় আমাদের মধ্যে এই মেন্টালিটিটা থাকে না যে ও সরকারি জায়গাতে মানেই হচ্ছে আমাকে মার্কস দেখবে, আমার এইটা দেখবো ওইটা দেখবে। হ্যাঁ, 100% ঠিক যে তোমার মার্কস যদি ঠিক না থাকে তুমি তো অ্যাপ্লাই করতে পারবে না। দেখা তো দূরের কথা, তোমাকে তো অ্যাপ্লাই করার জন্য সেটা অ্যাপ্লিকেবল মার্কস একটা দরকার। বুঝতে পেরেছ? অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেবল মার্কস তো একটা দরকার। তার মানে কি, আমি সেখানে যখন ইন্টারভিউটা দিতে গেলাম তখন কিন্তু আমি রেজাল্টটা প্রদর্শিত করলাম, আমার মার্কসটা প্রদর্শন করলাম, আমার যা যা ডিগ্রি আছে প্রদর্শন করলাম। উনি কিন্তু সাইডে রেখে দিল। মানে সরকারি সংস্থার কথা বলছি, জাস্ট জিজ্ঞেস করলো কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো, গ্র্যাজুয়েশনে কী সাবজেক্ট ছিল, মাস্টার ডিগ্রিতে কত পেয়েছো, এটসেট্রা এটসেট্রা। জাস্ট 2টা থেকে 3টে প্রশ্ন। আমি যদি গড়ে ধরে নিই 10টা প্রশ্ন হয়, তাহলে 10টা থেকে মাত্র 2টা বা 3টা প্রশ্ন করেছিল আমাকে এই রিলেটেড, আমার এডুকেশন রিলেটেড, কোয়ালিফিকেশান রিলেটেড। বাকি 7টা বা 8টা প্রশ্ন কিন্তু যে কাজটার জন্য আমি ইন্টারভিউ দিতে গেছি সেই কাজ সম্পর্কিত আমাকে প্রশ্ন করা হয়েছে। যেমন প্রথম প্রশ্ন, আচ্ছা আপনি এই কাজটা কেন করবেন? প্রথম প্রশ্ন, তুমি বলো তো আমি যে কাজের জন্য ইন্টারভিউ দিতে গেছি সেই কাজটা কেন করব? কোন বইয়ে লেখা আছে, কোন পুঁথিগত বিদ্যাতে লেখা আছে? আছে কিছু? না। তারপরে কিন্তু আমাকে বলা হয়েছিল আপনাকে তো এখানে কুকুরের মতো খাটানো হবে, তাও কি আপনি কাজ করবেন? স্যালারি কিন্তু বেশি দেওয়া হবে না, এরকমও বলেছিল। তাহলে ভাবো, বাদ বাকি প্রশ্নগুলো কিন্তু তোমার এডুকেশন রিলেটেড থাকলো না, তোমার কাজের উপর রিলেটেড। তুমি যত হ্যাঁ আমি জানি এই কাজ সম্পর্কিত বা আমার প্রবলেমের জন্য আমি এই কাজটা করতে চাইছি, তোমাকে তখন কাজের রিলেটেড প্রশ্ন করবে। আচ্ছা আপনি এই কাজটার জন্য যে এসছেন, তো এই কাজটা কি করে বলুন তো, কিভাবে করে বলুন তো, এরকম প্রশ্ন হবে। বুঝতে পেরেছো? WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন হবে, তখন কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। তার মানে ওই জন্য আমরা সবসময় এখান থেকে কিন্তু একটা শিক্ষা অর্জন করে নিলাম। কি শিক্ষা অর্জন করলাম? তুমি যে কোনো ডিপার্টমেন্টে বা যে কোনো সংস্থাতে পরীক্ষা দিতে যাও না কেন, সেই সংস্থা সম্পর্কিত তথ্য কিন্তু তোমাকে আগে জেনে নিতে হবে, তাই তো? জেনে নিতে হবে তো? ওকে, তার মানে এই যে আমি এটাই বলছিলাম, স্বনির্ভরতা অর্জন, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্য দিয়ে কিন্তু আমরা স্বনির্ভরশীল হতে পারি। আর প্রাইভেটের ক্ষেত্রে তো কোনো গল্পই নাই, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কোনো ধারই ধারে না ওরা। মানে তুমি দিবা, জাস্ট ছুঁড়ে ফেলে দেবে এইভাবে, দেখবেই না। জাস্ট তুমি যে কাজের জন্য গেছো, ধরো তুমি কোনো একটা কোম্পানিতে জব করতে যাচ্ছ, সেই কোম্পানিটা যে কাজের জন্য পোস্টটা ছেড়েছে সেই কাজ সম্পর্কিত তোমাকে প্রশ্ন করবে। তোমাকে যদি উপযুক্ত মনে হয় তবেই নেবে, যদি মনে না হয় নেবে না। তুমি সে 99% মার্কস পেয়ে যাও আর তুমি সে রাজ্যে প্রথম স্থান অধিকার করে সেই কোম্পানিটাতে ইন্টারভিউ দিতে যাও, ডাজন্ট ম্যাটার। তোমাকে শুধু দেখবে তোমার কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা, তোমার সেই কাজ সম্পর্কিত দক্ষ তুমি কিনা, ব্যাস এইটুকুই প্রাইভেটের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? মানে আমার এক্সপিরিয়েন্স প্রচুর আছে, যেহেতু আমি অনেক কটা ইন্টারভিউ দিয়েছি এর মধ্যে, মানে এর মধ্যে নয়, এর আগে দিয়েছিলাম। তো যাই হোক, তাহলে স্বনির্ভরতা অর্জন আমরা কি বুঝলাম? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্য দিয়ে আমরা স্বনির্ভরশীল হতে পারি। আমাকে কাজের জন্য ঘুরে বেড়াতে হবে না, আমাকে আমার পেট চালানোর জন্য ঘুরে বেড়াতে হবে না, আমি নিজেই নিজের উপর নির্ভরশীল হতে পারবো। বুঝতে পেরেছ? তাহলে বৃত্তিমুখী কারিগরি শিক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ সম্পর্ক, সুসম্পর্ক, যেটা দুটো শিক্ষার মধ্য দিয়েই আমরা কিন্তু স্বনির্ভরশীল অর্থাৎ নিজের উপর নিজে নির্ভরশীল হতে পারি। নেক্সট পয়েন্ট দেখো, জাতীয় উৎপাদন বৃদ্ধি। ভালো করে দেখবে, জাতীয় উৎপাদন বৃদ্ধি। নাম্বার 6 কি বললাম পয়েন্টটা? জাতীয় উৎপাদন বৃদ্ধি। জাতীয় উৎপাদন বৃদ্ধি, হাতের লেখা যদি কেউ বুঝতে না পারো তার জন্য আমি মুখে বলে দিচ্ছি, জাতীয় উৎপাদন বৃদ্ধি। দেখো, জাতীয় উৎপাদন বৃদ্ধি মানে জাতীয় উৎপাদন, আমি এটাকে ছোট্ট করে ভেঙে ভেঙে বলছি। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা সবসময় মাথায় রাখবে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা কি করে? উৎপাদন ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে। ব্যক্তি কোন একটা কোম্পানিতে জব করছে, ধরো আমি এখানে দুরকম ব্যক্তির এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? কি বলছি? দুরকম ব্যক্তির এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা আমি একটু রহিমকে ডেকে নেবো, ঠিক আছে? রহিম একটু চলে আসো, চলে আসো, তারটা ইয়ে করে। তোমাদের আর একটা বন্ধু আছে, দেখো আমি একটু রহিমকে ডাকলাম, চলে আসো, সামনে চলে আসো। আচ্ছা দেখো, এটা রহিম, আমার থেকে হাইটে লম্বা, পুলিশ অফিসার হবে, যাই হোক। তো দেখবে এখানে রহিম রয়েছে। তো আমি কি বলছি, এখানে বৃত্তিমুখী দুটো এক্সাম্পল দিচ্ছি। আমি কি বললাম? জাতীয় উৎপাদন বৃদ্ধি। তাহলে আমি কি বলছি? কারিগরি শিক্ষা ও বৃত্তিমুখী শিক্ষা উৎপাদন ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে, তাই তো? এবার ভালো করে বুঝবে, আমি এখানে দুটো, ধরো আমরা দুজন আছি, দুই বন্ধু আমরা, ধরো তাহলে এক্সাম্পলটা কিভাবে দিচ্ছি?
একটা কোম্পানিতে আমরা দুজন জব করি, ঠিক আছে, ভালো করে বুঝবে কিন্তু। কোনো একটা কোম্পানিতে আমরা দুজনই জব করছি, সেই কাজটা, যে কাজের জন্য আমি যুক্ত হয়েছি বা যে কাজটার জন্য ও যুক্ত হয়েছে, সেই কাজ একটাই, সেই কাজটার জন্য ধরো আমি যুক্ত হয়েছি, আবার সেই কাজটার জন্যই ধরো ও যুক্ত হয়েছে। এখানে ধরো সেই কাজটার ক্ষেত্রে ও হচ্ছে দক্ষ, মানে এক্সপার্ট, ভালো করে বুঝবে। ও হচ্ছে সেই কাজটার জন্য দক্ষ বা এক্সপার্ট। বা ধরো কোনো রেল ইঞ্জিন তৈরির কারখানাতে, একটা রেল ইঞ্জিন তৈরি করার জন্য ও হচ্ছে ভালো করে কারিগরি শিক্ষা নিয়েছে, ভালো করে দক্ষ হয়েছে, এক্সপার্ট হয়েছে, তারপরে সে ওই জায়গাটাতে গিয়ে কাজ করছে। আর আমি ধরো ওই রেল ইঞ্জিন তৈরি কারখানাতেই রয়েছি, কিন্তু আমি কারিগরি শিক্ষাটা গ্রহণ করিনি। আমি কি করে তৈরি করে কি করে না করে আমি জানি না, আমি ওর হাত ধরে ঢুকে গেছি। এবার তোমরা বিচার করো তো, তাহলে ওই কাজটা করার জন্য কে উপযুক্ত? যে ওই কাজটা করার জন্য ভালো করে শিক্ষা গ্রহণ করে কাজটাতে ঢুকেছে, মানে এই না যে ওই কাজটা করার জন্য কোনো শিক্ষাই গ্রহণ করেনি, কিছুই জানে না, তবুও সে ঢুকে গেছে। তোমরা নিজেরাই কিন্তু আঙুল দেখাবে এর উপর, তাই তো স্যার? হ্যাঁ, যে কাজটা করার জন্য ভালো করে শিক্ষা অর্জন করেছে সেই কিন্তু যেতে পারবে, সেই কাজটাতে উপযুক্ত, ভালো করে কাজটা করতে পারবে। রাইট? বোঝাতে পেরেছি? তাতে কি হবে, আমি যতটা না কাজ করে উৎপাদনটা বৃদ্ধি করতে পারবো, এ কিন্তু অনেক বেশি কাজ করে উৎপাদনটাকে আরও অনেক বেশি বৃদ্ধি করতে পারবে। তাই তো? আমি প্রযুক্তির ব্যবহার জানি না, তো আমি তো কারিগরি শিক্ষাটা গ্রহণ করিনি, কখন কি ব্যবহার করব বা সেই কাজটা করার জন্য আমি তাড়াতাড়ি কোনো টেকনিক কিছু ব্যবহার করব কিনা বা টেকনিক্যাল কিছু ব্যবহার করব কিনা সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তাহলে আমি কি উৎপাদন বৃদ্ধি করতে পারবো? পারবো না। কিন্তু এ পারবে। কেন? ও জানে ওই রেল ইঞ্জিন তৈরি করার ওখানে ঝাল করার জন্য আমার এই জিনিসটা লেগে সাটাসাট তাড়াতাড়ি ঝালটা হয়ে যাবে। কিন্তু মানে ঝাল মানে ঝালাইয়ের কথা বলছি, এখানে আবার মাছের ঝোলের ঝাল ভেবে নিও না। তাহলে ঝালাইটা করে নিতে পারবো, কিন্তু আমি কি পারবো? আমার তো ওই সম্পর্কে কোনো আইডিয়াই নেই, কি করে পারবো? কিন্তু ও যেহেতু ওই শিক্ষাটা গ্রহণ করে এসছে, ও জানে কখন কোন কাজটা করলে তাড়াতাড়ি হবে এবং উৎপাদনটাকে আরো বাড়াতে পারবো। বুঝতে পেরেছো? চলো আসো। ক্লিয়ার? মাথায় ঢুকেছে প্রত্যেকের? তাহলে উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি, অর্থাৎ আমি এটাই বললাম যে কোনো একটা শিক্ষার্থী বা কোনো একটা ব্যক্তি যখন সে উৎপাদন বৃদ্ধি করতে পারে, অর্থাৎ কারিগরি শিক্ষা ও বৃত্তিমুখী শিক্ষার মধ্য দিয়ে কিন্তু উৎপাদন ক্ষমতাটা বাড়িয়ে তোলা যায়। আর এই উৎপাদন ক্ষমতা বাড়ানোর ফলে জাতীয় উৎপাদনটাও কিন্তু বেড়ে ওঠে, জাতীয় উৎপাদনটাও কিন্তু বাড়ে। তাই তো? তোমার উৎপাদন বাড়ছে, তুমি নিজে উৎপাদন বৃদ্ধি করছো, মানে কি গোটা দেশেরও তো উৎপাদন বৃদ্ধি হচ্ছে। তুমি উৎপাদন কম করছো, গোটা দেশেরও কিন্তু গোটা দেশেরও কিন্তু উৎপাদন ক্ষমতাটা কমে যাচ্ছে। তাই তো? আমার উন্নতি হলে তোমার উন্নতি, তোমার আমার উন্নতি হলে গোটা দশের উন্নতি। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। রাইট? একটা পরিবারের ক্ষেত্রেও সেম। একটা পরিবারে যদি বাবার ভালো ইনক্রিজ হয়, তাহলে গোটা পরিবারটাতেও কিন্তু ভালো ইনক্রিজ হবে। তাই তো? ধরো কোনো একটা কোম্পানিতে বাবা জব করছে, বাবা সেখানে 20,000 টাকা স্যালারি পায়। 20,000 টাকা স্যালারিতে একটা সংসার যেভাবে চলতো, বাবার প্রমোশন হয়ে বাবার স্যালারি 35,000 টাকা হলো, তাহলে কি সংসারটা কি একই রকমভাবে চলবে? একদমই না। 35,000 টাকা স্যালারিতে বাবারও ইনক্রিজ হলো, বাবারও একটু খাওয়া দাওয়া ঠিকঠাক হয়ে গেল। আগে যেমন হয়তো সপ্তাহে 1 দিন মাংস খেত, এখন 2 দিন মাংস খায়। গোটা পরিবারও কিন্তু সপ্তাহে 2 দিন মাংস খায়। এমন নয় যে শুধু বাবা খাচ্ছে, পরিবারটাই যেমন 20,000 টাকার সংসারে চলতো ওরকমই চলছে। ওরকম কি? ওরকম না। তার মানে কি একজনের উন্নতি হলে গোটা 4 জনেরও উন্নতি হবে, গোটা 10-এর উন্নতি হবে। মাথায় ঢুকেছে? এই কনসেপ্টটা আমরা শুধু মাথায় রাখবো। তাহলে জাতীয় উৎপাদন বৃদ্ধিটা কি বললাম? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্য দিয়ে আমরা জাতীয় উৎপাদনশীলতাটাকে বৃদ্ধি করতে পারি। মাথায় ঢুকেছে? ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকে নিশ্চয়ই? জাতীয় উৎপাদনশীলতাটাকে বৃদ্ধি করতে পারি। ওকে, নেক্সট পয়েন্ট দেখো, বলেছি মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন। আচ্ছা, চলে আসছি। দেখো 7 নম্বর পয়েন্ট বলছি, মানব সম্পদ উন্নয়ন। তাহলে মানব সম্পদ উন্নয়ন বিষয়টা কি? কে বলবে আমাকে? একটু বলো তো, কে বলবে মানব সম্পদ কোনগুলো? কে বলবে? এর আগে আলোচনা করা হয়েছে, আর অনেকেরই জিওগ্রাফি আছে বা এর আগে মাধ্যমিক পর্যন্ত ভূগোলে পড়েছ। মানব সম্পদ কোনগুলো? তাড়াতাড়ি কমেন্টস বক্সে তাড়াতাড়ি কমেন্টস করো তো, মানব সম্পদ কোনগুলো বলো দেখি, কে কি কমেন্টস করছে। মানব সম্পদ কোনগুলো? হ্যাঁ, এইগুলোই মানব সম্পদ। মানব সম্পদ মানে কি? মানুষের মধ্যে থাকা যে সম্পদ। আমাদের মধ্যে কোন সম্পদ রয়েছে বলো? আমাদের মধ্যে কোন সম্পদ রয়েছে? আমাদের বুদ্ধি,
মানব সম্পদ, আমাদের পরিশ্রম মানব সম্পদ। বুঝতে পেরেছ? এগুলোই হচ্ছে মানব সম্পদ, বুদ্ধি, পরিশ্রম, এই যে মানব সম্পদগুলো রয়েছে, তাহলে এই মানব সম্পদের উন্নয়ন করা যায়। কিভাবে উন্নয়ন করা যায়? দেখো, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের মানব সম্পদটাকে উন্নতি করতে পারি, আরও উন্নত শিখরে পৌঁছাতে পারি। কি করে? দেখবে, এই যে আমাদের বুদ্ধি বা আমাদের যে কর্মক্ষমতা বা পরিশ্রম করার যে ক্ষমতাটা, সেইটা কি করছে? সেইটা কিন্তু আমরা যখন কোনো একটা কাজ করতে যাচ্ছি, সেই কাজটা করার সময় অবশ্যই কিন্তু আমরা বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছি। আমরা গরু গাধার মতো কাজটা করি না। আমরা যে কোনো কাজ করার সময় দেখবে আমরা সবসময় মাথাটাকে খাটাই, কাজটাকে কি করে কত তাড়াতাড়ি কত সহজে আমি কাজটা করতে পারবো, তাই তো? তাহলে এটা কোথা থেকে আসে? এটা আমার বুদ্ধি থেকে আসে, রাইট? তারপর কোনো একটা কাজ করার ক্ষেত্রে আমি কি করি? আমার পরিশ্রমটাকে কাজে লাগাই। কেন? একটা কথা আমরা জানি, পরিশ্রমের ফল কিন্তু কখনো বিফলে যায় না। যে প্রথম থেকে শুয়ে বসে কাটিয়ে ভাবছে আইপিএস অফিসার হবে, সে জীবনে আইপিএস অফিসার হতে পারবে না। আর যে পরিশ্রম করে রাত দিন এক করে পড়াশোনা করে ভাবছে আমি আইপিএস অফিসার হব, অবশ্যই সে আইপিএস অফিসার হবে। সেটা আমি না, গোটা পৃথিবীর মানুষ বলবে যে অবশ্যই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। কেন? সে রাত দিন এক করে পড়াশোনা করছে। আর পড়াশোনা ছাড়া পড়াশোনার ফল কিন্তু বিফলে যায় না। যে যত বেশি পড়াশোনা করবে তার ভবিষ্যৎ তত সামনে এগিয়ে আসবে, তার লক্ষ্যটা তত তাড়াতাড়ি সে লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর যে শুয়ে শুয়ে শুধু আঙুর খাচ্ছে, বন্ধু বান্ধব এসে চ্যাট করে করে, বন্ধু শুধু চ্যাটেই বলে যাচ্ছে আমার লক্ষ্য আমি আইপিএস অফিসার হব, আমার লক্ষ্য আমি ডাক্তার হব, আমার লক্ষ্য আমি ইঞ্জিনিয়ার হব, ওই হবো করে হয়ে যাবে সব। বুঝতে পেরেছ? ওটার লক্ষ্য হবে না, শুধু চ্যাটেই বলা হবে, তারপর চ্যাট ডিলিট হয়ে যাবে, আর কিছু হবে না। মোবাইল চেঞ্জ করে দেবা, চ্যাট ডিলিট হয়ে যাবে, ফরম্যাট করে দেবা, চ্যাট ডিলিট হয়ে যাবে। বুঝতে পেরেছ? মাথায় ঢুকলো? তার মানে কি, তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি যত বেশি পরিশ্রম করবে তত কিন্তু তোমার লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? আমরা এর এক্সাম্পল প্রচুর দেখতে পাই, এগুলো নিয়ে বলার কিছু নেই। তোমরা প্রত্যেকে নিউজ দেখো, তোমাদের আশেপাশে অনেক দাদা দিদি রয়েছে যাদের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারছে। কি করে পারছে? শুয়ে বসে নয়, খাটছে, কষ্ট করছে, রাত দিন এক করে পড়াশোনা করছে, সেইভাবেই সে তার লক্ষ্যে পৌঁছাতে পারছে। তাহলে কি বললাম? মানব সম্পদ উন্নয়ন, অর্থাৎ বৃত্তি ও কারিগরি শিক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের মধ্যে থাকা যে সম্পদগুলো, অর্থাৎ বুদ্ধি, পরিশ্রম করার ক্ষমতা, এগুলোকে কিন্তু আমরা আরও উন্নত থেকে উন্নততর করতে পারি। তাহলে এই দুটো শিক্ষার মধ্য দিয়েই কিন্তু মানব সম্পদ উন্নয়ন করা যায়, অর্থাৎ আমাদের মধ্যে থাকা সম্পদগুলোকে আরও উন্নত করা যায়। এটা একটা সুসম্পর্ক বা এটা একটা সাদৃশ্য। ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট দেখো, বলেছি সৃজনশীলতার সুযোগ। সৃজনশীলতার সুযোগ, আমি এদিকে চলে আসছি, ঠিক আছে? 8 নম্বর কি বললাম? সৃজনশীলতার সুযোগ। তাহলে সৃজনশীলতার সুযোগ বিষয়টা কি? আচ্ছা, সৃজনশীলতা মানে তোমরা প্রত্যেকেই জানো, ইংরেজিতে যাকে আমরা বলি ক্রিয়েটিভিটি, তাই তো? আচ্ছা, তোমাদের এবার মনে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে না? আচ্ছা স্যার, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্য দিয়ে কিভাবে সৃজনশীলতার প্রকাশ ঘটছে, কিভাবে সৃজনশীলতার বিকাশ ঘটছে? ওটা তো কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা পড়েছিলাম ক্লাস 11-এ। এখানে কি করে সৃজনশীলতার বিকাশ ঘটছে? আরে ওয়েট, বলছি, বলার জন্যই তো এসছি, তাই তো? দেখো, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা কিন্তু আমাদের সৃজনশীলতাটাকেও বাড়িয়ে তুলছে। হাউ? প্রশ্ন হচ্ছে এবার হাউ, কিভাবে বাড়িয়ে তুলছে? তুমি কোনো একটা কোম্পানিতে জব করছো, বা তুমি এই যে রেল ইঞ্জিন তৈরি দিয়ে বোঝাচ্ছিলাম একটু আগে, আমি রহিমকে ডেকেছিলাম, তো রেল ইঞ্জিন তৈরির কারখানাতে ধরো তুমি কি করছো? রেল ইঞ্জিন তৈরির কারখানাতে কি করছো? রেল ইঞ্জিন তৈরি কারখানাতে চাকরি করছো। সেই কাজ সম্পর্কিত তুমি একটা ধারণা করে সেই কাজটাকে আরও ভালো করার চেষ্টা করছো, তাই তো? ভালো করে বুঝবে। তাহলে তুমি এই যে ধরো তুমি যে কাজটা করার জন্য ওই রেল ইঞ্জিন তৈরির কারখানাটাতে রয়েছো, তাহলে সেই কাজটার জন্যই তুমি ওখানে নিযুক্ত রয়েছো। এবার তখনই প্রতিনিয়ত কিন্তু তুমি কি করছো? ভাবছো, পরিকল্পনা করছো কি করে কাজটাকে আরও সহজ করা যায়। তোমার বুদ্ধি কাজে লাগাচ্ছ, তোমার পরিশ্রমকে কাজে লাগাচ্ছ, কি করে সেই কাজটাকে আরও সহজ করা যায়, কি করে সেই কাজটাকে আরও তাড়াতাড়ি করা যায়। এইভাবে করতে করতে কিন্তু তুমি আরও নতুন কিছু আবিষ্কার করে ফেলছো। প্রতিনিয়ত এটা ঘটে চলেছে, তাই তো? তুমি ভাবো তো, বিজ্ঞানীরা নতুন কোনো একটা কিছু গ্যাজেট আবিষ্কার করলো, তারপরেও কিন্তু থেমে নেই কেউ। থেমে আছে কি? তুমি মোবাইল ফোন নিয়েই ভাবো না, যে ডিভাইসটাতে ক্লাস করছো, যে মোবাইল ফোনটাতে আজকে তুমি ক্লাস করছো, তুমি এটা নিয়ে ভাবো তো,
2G আমরা প্রথম ব্যবহার করতাম, তারপর আপডেট হতে হতে 3G হলো, আপডেট হতে হতে 4G হলো, এখন এতটাই আপডেট হয়ে গেছে 5G বের করে দিয়েছে, তাই তো? ক্ষতি লাভ সেটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু আপডেট তো করছে, বিজ্ঞানীরা প্রতিনিয়ত তো এটা নিয়ে রিসার্চ করছে তো, আরও আপডেট করছে তো, থেমে আছে কি? কেউ কিন্তু থেমে নেই। তার মানে কি, কেন আপডেট করছে? সুযোগ সুবিধা ভোগের জন্য। ক্ষতি লাভ পরের কথা, সুযোগ সুবিধা ভোগের জন্য কিন্তু আরও আপডেট করে তুলছে। তার মানে কি, এই যে তুমি যে নতুন কিছু আবিষ্কার করছো, এটা তোমার প্রতিভা নয়, এটা তোমার সৃজনশীলতাটা নয়, এটা তোমার ক্রিয়েটিভিটি নয়, তাই তো? এটাই তো তোমার ক্রিয়েটিভিটি, এটাই তো তোমার সৃজনশীলতা, এটাই তো তোমার প্রতিভা, যার মধ্য দিয়ে তুমি নতুন কিছু আবিষ্কার করছো, যার মধ্য দিয়ে তুমি সেই কাজটাকে আরও সহজ থেকে সহজতর করে তুলছো, উন্নত করে তুলছো। তাহলে এইভাবে কিন্তু বৃত্তি ও কারিগরি শিক্ষা তোমার মধ্যে থাকা সৃজনশীলতার প্রতিভাটাকে বিকশিত করে তুলছে। তোমার মধ্যে থাকা সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটির যে প্রতিভাটা রয়েছে, এটাকে আরও বিকশিত করে তুলছে কে? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা। কিভাবে তুলছে বুঝতে পেরেছো? বোঝাতে পেরেছি নিশ্চয়ই? তাহলে সৃজনশীলতার সুযোগ, এইটা একটা হলো। নেক্সট পয়েন্ট দেখো, কটা পয়েন্ট হয়েছে? 8টা পয়েন্ট হয়েছে। আমরা 8 মার্কসের জন্য 8টা পয়েন্ট করব, ঠিকই আছে। আরেকটা পয়েন্ট আমি আলোচনা করে দিই, সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষা, 9 নম্বর। সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষা, সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষা। দেখবে সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষা বিষয়টা কি? সমাজের যে চাহিদাটা রয়েছে, সমাজের যে নেটটা রয়েছে, সেই চাহিদাটাকে মান্যতা দিয়েই বৃত্তি ও কারিগরি শিক্ষা কিন্তু এগিয়ে চলে। তুমি ভাবো, এক্ষুনি একটা এক্সাম্পল দিলাম যে ঝালাইয়ের কাজটা, আগে আইটিআই অর্থাৎ বৃত্তি ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমার যতদূর মনে হয় ঝালাইয়ের কাজটা কিন্তু আগে ইনক্লুড ছিল না, কিন্তু বর্তমানে মেকানিক পাওয়া যাচ্ছে না, কারিগরকে পাওয়া যাচ্ছে না সেই কাজটা করার জন্য, ঝালাইয়ের কাজ করার জন্য কারিগরের অভাব লক্ষ্য করা যাচ্ছে। তাহলে ভাবো, তার জন্য কিন্তু এই আইটিআই বা কারিগরি শিক্ষার ক্ষেত্রে বা বৃত্তি ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে এই ঝালাইয়ের কাজটাকে কিন্তু ইনক্লুড করে দিল। তাহলে ভাবো, সমাজে বর্তমানে চাহিদা কি দেখা যাচ্ছে? যে ঝালাই কাজটা করার জন্য আমরা কারিগর পাচ্ছি না, আমরা মেকানিক পাচ্ছি না, তার জন্য কি হলো? এটাকে ইনক্লুড করে দিল। এবার এই কাজটাতে মানুষ শিক্ষায় পারদর্শী হয়ে এই রকম কাজে তারা অংশগ্রহণ করতে পারছে এবং অর্থ উপার্জন করতে পারছে। তার মানে কি, সমাজের চাহিদাটাকে মান্যতা দিল। কে মান্যতা দিল? এই বৃত্তি ও কারিগরি শিক্ষা মান্যতা দিল। দিল না? হ্যাঁ, দিল। তাহলে বৃত্তি ও কারিগরি শিক্ষা সমাজের চাহিদাটাকে মান্যতা দিল, আর এই মান্যতা দিয়েই কিন্তু কি হলো? আমরা সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষাটাকে প্রদর্শন করতে পারলাম, বৃত্তি ও কারিগরি শিক্ষার মধ্যে ইনক্লুড করতে পারলাম। মাথায় ঢুকেছে? তাহলে এইভাবে কিন্তু আমরা 8টা বা 9টা পয়েন্ট দিতে পারি। যদি পরীক্ষাতে আসে শুধু যে বৃত্তি ও কারিগরি শিক্ষার সম্পর্ক আলোচনা করো, তাহলে জাস্ট এই 8টা 9টা পয়েন্ট দিয়ে লাস্টে মন্তব্য দিয়ে দেবো। আর যদি পরীক্ষাতে দুটো পার্টে আসে যে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সম্পর্ক আলোচনা করো এবং ভারতে কারিগরি শিক্ষার সমস্যা আলোচনা করো, এরকমভাবে যদি প্রশ্নটা দেয়, তাহলে হয়তো 5+3 দেবে বা 4+4 দেবে। তখন এতগুলো পয়েন্ট লেখার আমার দরকার নেই, কারণ পরে তো আরেকটা পার্ট আছে, ওটাকে নিয়ে দেখতে হবে। যদি ডাইরেক্ট 8 মার্কস দেয় এটার জন্য, তাহলে আমরা লিখবো। আর যদি 4+4 বা 5+3 এইভাবে দেয়, তাহলে এতগুলো পয়েন্ট লেখা দরকার নেই, নাম্বার বুঝে আমরা দেব। তো এবার নেক্সট দেখো, আমরা আলোচনা করব কোনটা? ভারতে কারিগরি শিক্ষার সমস্যাবলী, তাই তো? আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, ভারতে কারিগরি শিক্ষার সমস্যাবলী। আচ্ছা, তাহলে দেখো আমরা পয়েন্টসগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। যেভাবে আমরা পয়েন্টসগুলো আলোচনা করছিলাম, পয়েন্টসগুলো দেখো, প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইখানে আমরা সমস্যা নিয়ে এবার আলোচনা করব যে ভারতে কারিগরি শিক্ষার সমস্যাগুলি কি কি। বর্তমান ভারতবর্ষে কারিগরি শিক্ষা তো চলছে, তাহলে কারিগরি শিক্ষার সমস্যাগুলো কি রয়েছে, কোন সমস্যাগুলোর জন্য ভারতে কারিগরি শিক্ষাটা হয়তো আস্তে আস্তে এগোতে গিয়েও হয়তো পিছিয়ে যাচ্ছে, কি সমস্যা রয়েছে এমন। তো সমস্যা নিয়ে কেউ আমরা জানি, প্রত্যেকেই সমস্যা সম্পর্কিত একটা আইডিয়া রয়েছে, আমাদের ধারণা রয়েছে। এটা নিয়ে নোটস পড়ারও খুব একটা দরকার হয় না, তবুও আমরা আলোচনা করে দিচ্ছি একটা একটা করে পয়েন্ট। প্রথম পয়েন্টস দেখো, আমরা বলছি কি পয়েন্টস বলছি? ফার্স্ট পয়েন্টটা দেখবে, উপযুক্ত শিক্ষকের অভাব। আমি সমস্যা নিয়ে আলোচনা করছি, সমস্যা, ওকে, সমস্যা বলি। তাহলে কি বললাম? ফার্স্ট পয়েন্ট বলছি শিক্ষকের অভাব।
আমি জাস্ট শুধু শিক্ষকের অভাবটাই লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা নোটসে যেইভাবে আছে সেইভাবে লিখবে। উপযুক্ত শিক্ষকের অভাব, তাহলে উপযুক্ত শিক্ষকের অভাব মানে কি? এই যে কারিগরি শিক্ষার জন্য যে ধরনের শিক্ষকদের প্রয়োজন হয়, এক্সপার্ট মানে দক্ষ শিক্ষকের প্রয়োজন হয়। আমরা জানি প্রত্যেকে কারিগরি শিক্ষায় একটা শিক্ষার্থীকে শিক্ষিত করে তোলার জন্য দক্ষ শিক্ষকের প্রয়োজন হয়। এই দক্ষ শিক্ষকের কিন্তু অভাব লক্ষ্য করা যাচ্ছে ভারতবর্ষে, বা যারা দক্ষ, যারা এক্সপার্ট, তারাও কিন্তু এই বেতনটা কম হওয়ার জন্য, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বেতন কম হওয়ার জন্য কিন্তু তারা আবার ঘুরে আসছে না। তারা তখন কাজ করতে চাইছে না, মানে শেখাতে চাইছে না, কেন? বেতনটা কম যেহেতু। তাহলে এইভাবে কিন্তু ভালো এক্সপার্ট বা দক্ষ শিক্ষকের অভাব লক্ষ্য করা যাচ্ছে কারিগরি শিক্ষার ক্ষেত্রে। বুঝতে পেরেছ? তাহলে কারিগরি শিক্ষার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পার্ট, যে উপযুক্ত দক্ষ শিক্ষকের অভাব লক্ষ্য করা যাচ্ছে। ক্লিয়ার হলো? নেক্সট পয়েন্ট দেখো, নাম্বার 2তে আমি কি বলেছি? উপযুক্ত দক্ষ শিক্ষকের অভাবের পর সেকেন্ড পয়েন্ট দেখো, ভাষাগত সমস্যা। আমি বারবার করে বলছি, পয়েন্টসগুলো তোমাদের নোটসে যদি এদিক ওদিক থাকে কোনো সমস্যা নেই, যেভাবে আছে লিখে নিবে, যেভাবে আছে বুঝে নাও আগে। ভাষাগত সমস্যা, ভাষাগত সমস্যা বিষয়টা কি? এই যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কারিগরি শিক্ষাটা চলছে, এবার এর ল্যাঙ্গুয়েজটা কি হবে, এটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। এর ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি হবে না এর ল্যাঙ্গুয়েজ ইংরেজি হবে, ইংলিশ না বেঙ্গলি, ইংলিশ না বেঙ্গলি, বেঙ্গলি না ইংলিশ, কোন ভাষায় শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে? কেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কারিগরি শিক্ষার বেসিক ক্লিয়ারের জন্য যে বইগুলো, সেই বইগুলো সমস্ত ইংলিশ ভার্সনে, আবার যখন ক্লাসে শিক্ষক মহাশয় সেই কাজটা করাচ্ছেন বা সেই বিষয়টা বোঝাচ্ছেন, তখন উনি হয়তো বাংলায় বোঝাচ্ছেন। তার মানে কি, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে কারিগরি শিক্ষার ক্ষেত্রে, ইংরেজি না বাংলা? এই বিষয়টা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। তার মানে ভাষাগত সমস্যাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা কারিগরি শিক্ষার ক্ষেত্রে বর্তমান ভারতবর্ষে। কারণ আমরা ভারতবর্ষের ক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজেরও মানুষ রয়েছে, হিন্দি ল্যাঙ্গুয়েজেরও মানুষ রয়েছে, ইংরেজি ল্যাঙ্গুয়েজেরও মানুষ রয়েছে। তাহলে এই মানে ভারতবর্ষ তো বিভিন্ন ভাষাভাষীর দেশ, তাই তো আমরা জানি প্রত্যেকে। তাহলে এই ল্যাঙ্গুয়েজগত সমস্যা অর্থাৎ ভাষাগত সমস্যাটা কিন্তু বর্তমান ভারতে কারিগরি শিক্ষার একটা গুরুত্বপূর্ণ সমস্যা। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো কি বলেছি। নেক্সট পয়েন্ট বলছি, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগের অভাব। আমি শুধু সংযোগের অভাব লিখলাম, কি বলছি? সংযোগের অভাব, সংযোগের অভাব। সংযোগ অর্থাৎ কিসের সাথে কার সংযোগ? শিক্ষা প্রতিষ্ঠানগুলির সাথে কলকারখানার সংযোগ। অর্থাৎ তুমি কারিগরি শিক্ষার যে শিক্ষা প্রতিষ্ঠানটাতে শিখছো, সেখান থেকে তোমাকে যদি কোনো একটা কলকারখানাতে জব না দেওয়া হয়, তাহলে কিন্তু তোমার শিক্ষাটা শেখার পর তখন কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে, তাই তো? কেন এখন প্রচুর কম্পিটিশনের মার্কেট, প্রচুর কম্পিটিশান হচ্ছে। তাহলে যে সব থেকে ভালো, যে ভালো এক্সপার্ট, দেখবে তোমরা এখন দেখবে প্রাইভেট কলেজগুলোতে প্রাইভেট যে কলেজগুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ বলো বা মেডিকেল কলেজ বলো, তোমাকে কিন্তু ইন্টার্নশিপ দেওয়া হয় তো। মানে তুমি হয়তো, আমি যদি ধরে নিই 3 বছরের একটা কোর্স, তাহলে 2 বছর হয়তো 2.5 বছরের মতো হয়তো তুমি ক্লাসে পড়াশোনা করছো, তুমি ভালো করে কোর্সটা কমপ্লিট করলে, লাস্ট 6 মাস হয়তো তোমাকে ইন্টার্নশিপ দেওয়া হলো কোনো একটা নার্সিংহোমে বা কোনো একটা হসপিটালে। মেডিকেলের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও তেমন জব ভ্যাকান্সি দেওয়া হয়। তুমি তারপর যদি সেই ক্ষেত্রে জব করতে পারো, তাহলে থেকে গেলে তোমার স্যালারি একটা আসবে। আর তুমি যদি সেই ক্ষেত্রে জব ভালো করতে না পারো, সেই কোম্পানিকে তুমি যদি ভালো তোমার পারফরমেন্স দেখাতে না পারো, তাহলে তো তোমাকে বের করে দেবে, তাই না? প্রাইভেট ফার্মগুলো তো এরকমই। প্রাইভেট ফার্মে কিন্তু তোমার পারফরমেন্স দেখবে, তোমার পারফরমেন্স যদি 0 থাকে, তাহলে কেন তোমাকে সে টাকা খরচা করে স্যালারি দেবে? দেবে কি? দেবে না, তোমাকে রিজেক্ট করে দিবে, তোমাকে রেজিগনেশন লেটার দিয়ে বেরিয়ে যেতে হবে, তাই তো? বুঝতে পেরেছো? তার মানে তুমি যে কাজটাই করো না কেন, তোমাকে সেই কাজটা করার জন্য দক্ষ হতে হবে, পারদর্শিতা অর্জন করতে হবে, তবেই তুমি সেই কাজটাতে এক্সপার্ট হবে, সেই কাজটাতে তুমি ভালো করে মন দিয়ে করতে পারবে, তার উৎপাদনশীলতাটাকে বাড়াতে পারবে। ক্লিয়ার? তাহলে কি বলছি? সংযোগের অভাব। অর্থাৎ এখন বর্তমান ভারতবর্ষে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্র, অর্থাৎ চাকরির যে বিভিন্ন ক্ষেত্রগুলো রয়েছে, কলকারখানা বলো বা আদার্স যে ক্ষেত্রগুলো, সেগুলোর সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটা যোগাযোগ, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির যোগাযোগের অভাবটা লক্ষ্য করা যাচ্ছে। মানে মানুষ নিজেরটাতে ব্যস্ত, কেউ কারুরটা এখন দেখতে ব্যস্ত নয়।
তার মানে এই অভাবটা লক্ষ্য করার জন্য কিন্তু এই কারিগরি শিক্ষার ক্ষেত্রে অনেকেই এখন যেতে চাইছে না। অনেকে ভাবছে হেই আমি কারিগরি শিক্ষার ওখানে যাব, গিয়ে তো আমার ওখান থেকে চাকরির সন্ধানই দেয় না, ওখান থেকে সুযোগই দিচ্ছে না। ওখানে হয়তো মুখে প্রথম প্রথম বলছে হবে, কিন্তু যারা বেরিয়ে যাচ্ছে তাদের মুখ থেকে শুনলাম ওরা নাকি কোনো একটা কোম্পানিতে, ভালো কোম্পানিতে দিচ্ছেই না, এমন জায়গায় দিচ্ছে যেখানে হয়তো আমার যাওয়া পসিবল হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তার মানে এই যে মানে চাকরির যে ক্ষেত্র অর্থাৎ ফিল্ড, অর্থাৎ কোনো কলকারখানা, সেইটার সাথে শিক্ষা প্রতিষ্ঠান যেখানে থেকে তুমি পড়াশোনা করছো সেটার একটা যোগাযোগ, সেটার একটা সংযোগের অভাব লক্ষ্য করা যাচ্ছে, যেটা বর্তমান ভারতে কারিগরি শিক্ষার একটা গুরুত্বপূর্ণ সমস্যা। বুঝতে পেরেছো? নেক্সট পয়েন্ট দেখো কি বলেছি। নেক্সট পয়েন্ট একটা কি আছে ভালো করে বুঝবে, সুপরিকল্পনার অভাব। সুপরিকল্পনার অভাব, পরিকল্পনা, সুপরিকল্পনার অভাব, সুপরিকল্পনার অভাব, সুপরিকল্পনার অভাব। তাহলে দেখো সুপরিকল্পনার অভাব বিষয়টা মানে কি, তুমি বৃত্তিমুখী বা কারিগরি শিক্ষা যে অর্জন করছো সেটা পরিকল্পনা মাফিক ঘটছে না। অর্থাৎ পরিকল্পনা মাফিক ঘটছে না মানে কি, যারা যে সমস্ত প্রতিষ্ঠান থেকে যে মানে কারিগরি মানে দক্ষ শিক্ষকের প্রয়োজন হচ্ছে, একটা প্রতিষ্ঠানে ভালো দক্ষ শিক্ষকের প্রয়োজন হচ্ছে, তাহলে পরিকল্পনাহীনভাবে যেহেতু কাজ করা হচ্ছে তার জন্য কিন্তু দক্ষ শিক্ষকরা সেখানে আসতে চাইছেন না। ধরো আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমি যদি বলে দিই যে একটা কোনো প্রতিষ্ঠান, এটা একটা কোনো প্রতিষ্ঠান, সেখানে মালিক রয়েছে, মালিক এবার মালিক বলছে এত বছর কাজ করলে তোমার এত ইনক্রিজ হবে, বলছে এত বছর কাজ করলে তোমার 3% করে প্রতি বছর বেতন বাড়বে, এবং তুমি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারো তাহলে এক্সট্রা তুমি 2% বোনাস পাবে। তার মানে কোম্পানির যে এই যে রুলস রেগুলেশনগুলো থাকে এগুলো অনেক কোম্পানিতে কিন্তু লিখিত অবস্থায় নেই, তার জন্য অনেক দক্ষ এক্সপার্ট মানুষরা কিন্তু সেই জায়গাগুলোতে যেতে চায় না। কেন, আমার যদি লিখিতভাবে না থাকে, আমি যদি আমার ভবিষ্যৎ সম্পর্কে ওয়াকিবহাল না হই, যে আমি আজকে এই কোম্পানিতে ঢুকলাম, আমি ভালো এক্সপার্ট, নিজের উপর একটা আস্থা আছে, ভরসা আছে, আমি এই কাজটার জন্য ভালো এক্সপার্ট, আমি এই কাজটা সম্পর্কে জানি, এই কাজটা সম্পর্কে আমি ভালো পড়াশোনা করেছি। এবার তুমি এই কোম্পানিতে ঢুকলে, তুমি 2 বছর 3 বছর 4 বছর কাজ করছো, তোমার বেতনও বাড়ে না, তোমার কোম্পানির লাভ হচ্ছে, অথচ তোমাকে কোনো ইনসেন্টিভও দেয় না, তাহলে তুমি কি সেই কোম্পানিতে জব করতে চাইবে? কখনোই চাইবে না। তুমি আগে ভালো করে জানবে আমি এখানে কাজ করছি, আমার প্রতি বছর কত টাকা করে মাইনে বা কত টাকা করে বেতন বাড়বে, সেটা তুমি জেনে নিলে হয়তো বলে দিল 10% করে, বলে দিল 3% করে, বলে দিল 2% করে, যাই বলুক সেটা তোমার লিখিত অবস্থায়, মানে তুমি ভেবে নিলে যে আমি এত বছর চাকরি করলে আমার বেতনটা এত বছর পর গিয়ে এত বছরে এত টাকাতে গিয়ে দাঁড়াবে। এছাড়াও তুমি বলে দিলে আমি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারি এক্সট্রা করে কি কিছু পাওয়া যাবে? হ্যাঁ, কোম্পানির লিখিত অবস্থায় আছে যে এক্সট্রা করে তুমি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারো, সেখানে কোম্পানির যদি লাভ হয় তোমাকে অবশ্যই কোম্পানি নিজে রাখবে না, সেখান থেকে তোমাকে 2% দিয়ে দেবে এক্সট্রা করে। তার মানে তুমি আগামী ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু জানতে পারছো তোমার কত টাকা সেই কোম্পানি থেকে আর্নিং হতে পারে, একটা প্রবাবলি মানে স্টিমেট করে নিচ্ছ। কিন্তু সেই স্টিমেটটা, সেই পরিকল্পনাটা যদি তোমার কাছে সুস্পষ্ট না হয়ে থাকে, কোনো সেই শিক্ষা প্রতিষ্ঠানের যদি সেই পরিকল্পনাটাই না থাকে, তাহলে কি করে হবে? তার জন্য সুপরিকল্পনা অভাব। বিভিন্ন অনেক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে টাইম মতো ক্লাস শিডিউল করা নেই, কোন স্যার কখন ক্লাস নেবেন সেটা শিডিউল করা নেই, কোন কোর্সের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও শিডিউল করা নেই, যখন যে যা পাচ্ছে দিয়ে দিচ্ছে, মাঝে কি এক্সট্রা করে কোনো টাকা লাগবে কিনা সেটাও কোনো শিডিউল করা নেই। তাহলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা মানে গোলামেল দেখা যাচ্ছে, ঘোলা বিষয় দাঁড়িয়ে গেছে। তার মানে সুপরিকল্পনার অভাব, অর্থাৎ পরিকল্পনাহীনভাবে যেহেতু অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে, তার জন্য কিন্তু অনেক দক্ষ শিক্ষক শিক্ষিকারা কিন্তু সেখানে যেতে চাইছেন না, অনেক ভালো শিক্ষার্থীরা সেখানে ভর্তি হতে চাইছে না। এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা। তোমরা জানো এই যে পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষ বাদ দিলাম, পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর প্রাইভেট কলেজ রয়েছে। তাহলে এত প্রাইভেট কলেজ রয়েছে, প্রত্যেকটা প্রাইভেট কলেজে কি সমান সংখ্যক স্টুডেন্ট আছে? সমান সংখ্যক তো স্টুডেন্ট নেই। কেন নেই? কারণ অনেক স্টুডেন্টের সেই জায়গাটা বা তাদের সিস্টেমটা, তাদের পরিচালনার সিস্টেমটা হয়তো পছন্দ হয়নি, তার জন্য সে ওই কলেজে ভর্তি হয়নি। বুঝতে পেরেছো? আবার অনেক কলেজ দেখবে জায়গা দিতে পারে না। কেন? তাদের সিস্টেম, তাদের পরিকল্পনা সমস্ত কিছু একদম হাইলি, তার জন্যই, বা ওখানে যারা টিচার্স রয়েছেন তারাও হাইলি এডুকেটেড,
তার জন্য অনেকে জায়গা দিতে পারেন না। তা অনেক কলেজ হয়তো ফাঁকাই পড়ে থাকে, আর অনেক কলেজ হয়তো জায়গায় দিতে পারে না, দুটোই প্রাইভেট কলেজ। তাহলে সুপরিকল্পনার অভাবটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট দেখো, নেক্সট আরেকটা পয়েন্ট দিয়ে আমরা শেষ করব, মানে বেশি আলোচনা করার দরকার নেই। কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণের অভাব। শিক্ষকদের প্রশিক্ষণের অভাব, ঠিক আছে, শিক্ষকদের প্রশিক্ষণের অভাব, প্রশিক্ষণ, শিক্ষকদের প্রশিক্ষণের অভাব, আমি মুখে বলে দিলাম। তাহলে শিক্ষকদের প্রশিক্ষণের অভাব বিষয়টা কি? শিক্ষকদের প্রশিক্ষণ অর্থাৎ শিক্ষা চলাকালীন, ধরো কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি কোনো একজন শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছি, ধরো আমি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছি। আমি কি করছি? শিক্ষার্থীদেরকে শিক্ষা গ্রহণ করা, মানে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছি, তাই তো, আমি পাঠদান করছি। কিন্তু যে পাঠদান করছে, অর্থাৎ আমি পাঠদান করছি সেই কলেজে বা সেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু আমি তো পাঠদান করছি, কিন্তু বর্তমান প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গেলে, বর্তমান ডিম্যান্ডটাকে ধরে রাখতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে বর্তমান পরিস্থিতির সাথে, বর্তমান সামাজিক পরিস্থিতির সাথে কিন্তু মানিয়ে নিতে হবে, বিভিন্ন প্রযুক্তিবিদ্যার ব্যবহার করতে হবে। এবার সেইটা ব্যবহারের যদি আমাকে ট্রেনিং দেওয়া না হয়, আমাকে যদি প্রশিক্ষণ দেওয়া না হয়, তাহলে আমি কি করে স্টুডেন্টদেরকে শেখাবো? ভালো করে বুঝবে। আজকে কোনো একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আমি যুক্ত হলাম, আমি শিক্ষাদান করছি। এবার বর্তমান যেভাবে এগিয়ে যাচ্ছে, বর্তমান পরিস্থিতি যেভাবে আপডেট হচ্ছে, আমি যদি এই আপডেট সম্পর্কে কোনো তথ্য না পাই, সেই আপডেট সম্পর্কে নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন গ্যাজেট, যে সমস্ত বিষয়গুলো আসছে সেগুলোর ব্যবহার সম্পর্কে যদি আমি না জানি, তাহলে কি করে আমি সেই স্টুডেন্টটাকে শেখাবো? আজকে আমি যদি পুঁথিগত বিদ্যার ক্ষেত্রে বলি, আজকে আমি তোমাদেরকে এই টপিক নিয়ে আলোচনা করছি, তাহলে এই টপিক সম্পর্কে আগে আমাকে জ্ঞান অর্জন করতে হয়েছে। জ্ঞান অর্জন করার পরই তো তোমাদেরকে জানাতে পারছি। আজকে আমি নিজেই যদি জ্ঞান অর্জন না করি, তোমাদেরকে কোথা থেকে জানাবো? আকাশ থেকে? আমি তো তোমাদেরকে বলতে পারবো না, তাই তো। তার মানে আমাকে আগে স্টাডি করতে হচ্ছে, আমাকে আগে বিষয় সম্পর্কে এক্সপার্ট হতে হচ্ছে, তারপরেই তো তোমাকে জানাতে পারছি। একই রকমভাবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষকদের প্রশিক্ষণের একটা অভাব লক্ষ্য করা যাচ্ছে। কারিগরি শিক্ষা মানেই তো প্রশিক্ষণ দিতেই হবে, কারণ আমরা কারিগরি শিক্ষার সংজ্ঞাতে বলেইছিলাম, শুধু স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ না, যিনি ক্লাস নিচ্ছেন, যিনি স্টুডেন্টদেরকে বোঝাচ্ছেন, ওনারও প্রশিক্ষণের দরকার আছে। তোমরা ভোটের আগে দেখবে, ভোটের আগে সমস্ত স্কুল টিচার্স বা যত গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে, প্রত্যেককে কি করা হয়? ট্রেনিং দেওয়া হয়, কি করে ওই মেশিনটা ব্যবহার করবে, কি করে একজন ভোটদাতা ভোট দিতে আসলে তার কটা স্টেপে সে ভোটটা গিয়ে দিতে পারবে, সমস্ত কিছু সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়, রাইট? তাহলে এখানেও কিন্তু একই রকম বিষয়, মানে আমি কোনো একটা শিক্ষা সম্পর্কিত বিষয় স্টুডেন্টসকে জানাচ্ছি, কিন্তু সেই বিষয় সম্পর্কে নতুন আপডেট, নতুন গ্যাজেট, নতুন টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে আগে আমাকে জ্ঞান নিতে হবে। তো এই জ্ঞান দেওয়ার জন্য যে প্রশিক্ষণটা, ট্রেনিংটা, এই ট্রেনিংয়ের অভাবটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই সমস্ত সমস্যাগুলো রয়েছে, আরও অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর কথা তোমরা নিজেরাও লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। সমস্যা আসলে হয়তো এসএকিউ আকারে দিতে পারে, অথবা 2 থেকে 4 নম্বরে দেয় নর্মালি, আমি যা দেখেছি টেস্ট পেপারসগুলোতে। সমস্যা 8 মার্কসের আসেনি কোনোবারও, তবুও আমি তোমাদের 5টা পয়েন্টে আলোচনা করলাম। আরও পয়েন্ট হয়, প্রচুর পয়েন্ট হয়, তো অত পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করব না, জাস্ট এইটুকুটাই আমরা মাথার মধ্যে রাখবো। তো এই সম্পূর্ণ নোটটা ভালো করে, অর্থাৎ বৃত্তিমুখী কারিগরি শিক্ষার সম্পর্ক, ও লাস্টে কিন্তু অবশ্যই মন্তব্য দিবে। যদি এই গোটা নোট দুটো একসাথে আসে, দুটো নোট একসাথে আসে, তাহলে লাস্টে মন্তব্য দিবে। আর যদি শুধুমাত্র কারিগরি শিক্ষার সম্পর্ক আসে, তাহলে আমরা এইখানে গিয়ে মন্তব্য দিব। বুঝতে পেরেছ? 9 নম্বর পয়েন্ট বা 8 নম্বর পয়েন্ট শেষ করব, শেষ করার পর মন্তব্য দিয়ে দেবো, তখন তো এইটা আমাদের আর কাজে লাগছে না। তো আজকে কিন্তু আমরা দুটো নোটস নিয়ে আলোচনা করলাম। আমরা একটু এবার থেকে জলদি করব সব কিছুই, মানে হয়তো চেষ্টা করব তোমাদের দুটো করে বিষয় বা দুটো করে টপিক আলোচনা করে দেওয়ার, কারণ আমাদের মাথায় রাখতে হবে রিভিশনটাও করতে হবে। রিভিশন না করলে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে দেখবা, আরে মানে দারুণ ব্যাপার তো, পরীক্ষাতে সব চলে এসছে, স্যার যা করিয়েছে সব চলে এসছে, কিন্তু লিখতে গিয়ে ভাবছো, মা এটা কি হবে, এটা তো আমি মনে করতে পারছি না, এটা তো আমি ভুলে গেছি, আমি তো পড়িনি, এটা সেই কবে পড়েছিলাম জুন মাসে, জুলাই মাসে, এরকম করবে, মাথা মানে দেওয়ালে যেখানে সেখানে ঠুকবে, তাই তো।
বন্ধুকে বলবে, ওকে ডিস্টার্ব করবে, ওই প্রথম পয়েন্ট আমাকে একটু মনে করা না, প্লিজ 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 প্রথম পয়েন্টটা মনে করা, এরকম করবে। দরকার কি আছে, রিভিশন দাও। রিভিশন দিতে গেলে কিন্তু আমি যেমন তোমরা গ্রুপে যারা রয়েছো তারা প্রত্যেকেই যেন রিভিশন করাচ্ছি। রিভিশন মানে কি, তোমাদেরকে আমি বলে দিচ্ছি যখন পড়া নিচ্ছি যে তোমরা আগের নোটসগুলো পড়েও কিন্তু আমাকে পড়া দাও, তাহলে তোমাদের মনে থাকবে, স্মরণ করতে পারবা পরীক্ষা হলে গিয়ে। বুঝতে পেরেছো? তাহলে এইটুকু বিষয় আজকে আমরা আলোচনা করলাম কোঠারি কমিশন থেকে, যে বৃত্তিমুখী কারিগরি শিক্ষার সম্পর্ক আর ভারতে কারিগরি শিক্ষার সমস্যা, এই দুটো টপিক আজকে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এই টপিক দুটো ভালো করে বুঝতে পেরেছো। অবশ্যই আজকের ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করে দেবে এবং কমেন্টস করে আমাকে জানাবে কেমন লাগলো আজকের ক্লাস তোমাদের। ওকে, আর অবশ্যই ক্লাসটি ভালো করে, যদি কেউ কোথাও কোনো জায়গায় বুঝতে না পেরে থাকো আর একবার রিপিট করবে। তারপরেও যদি সমস্যা হয় তাহলে তোমাদের তো গ্রুপ রয়েছে, তোমাদের গ্রুপে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আমাকে জানাবে, কোনো সমস্যা নেই। আশা করি, আমি জানি তোমরা প্রত্যেকেই এক্সপার্ট, তোমাদের কারোরই কোনো সমস্যা থাকবে না, এটুকু আমি জানি। তো যাই হোক, আজ তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।